জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে অ্যামনেস্টি। দর্শক দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি ঘুরে যাচ্ছে, সরকারের বিরুদ্ধেই যাচ্ছে। অবশেষে শেখ হাসিনার বিজয় হলো। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো। গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর। ভিনদেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি? ডোনাল্ড ট্রাম্প ইতিহাসের ভূমিধস বিজয় পেয়েছেন। তো তার ক্ষমতায় আসার পর গেল 2 থেকে 3 দিন যাবৎ একটা ভিডিও খুবই ভাইরাল, যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, মাঠে নেমে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। ইউনূস সরকার ভারত বিদ্বেষী মনোভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে না তো? নাকি শেখ হাসিনার প্রতি অতিরিক্ত সমর্থনের জন্যই বাংলাদেশের মানুষের রোষের মুখে পড়ছে ভারত? দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল তথ্যগুলো বা মূল রহস্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে অ্যামনেস্টি। দর্শক দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি ঘুরে যাচ্ছে। ঘোরার কারণ আছে যে জিরো পয়েন্টে যেদিন আওয়ামী লীগের কোনো প্রোগ্রামই ছিল না, মানে তারা আওয়াজ দিয়ে চুপচাপ আছে, কোনো প্রোগ্রাম সংগঠিত করেনি, কিন্তু তারপরে সন্দেহভাজন ভেবে একে ওকে আটক করে একজন আবার বললো যে সে প্রবাসে থেকে আওয়ামী লীগ করি। তো এটার জন্য যেভাবে মারধর করা হলো, তারপরে 50-52 জনকে আটক করে কারাগারে পাঠানো হলো, এগুলি বোধহয় অ্যাভয়েড করা যেত, করলে ভালো হতো। তাহলে এই যে এখন কিন্তু প্রথম দিকে 3 মাস আমি বলবো যে অ্যামনেস্টি সহ মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কেউ কিন্তু নজর দেয়নি বা সেগুলি ইগনোর করছে। তারা জানে যে অভ্যুত্থান পরবর্তী সময় এরকম ঘটনা ঘটে, কিন্তু এটা তো বেশি দিন তারা সহ্য করবে না বা মানে চোখ বন্ধ করে থাকবে, সেটা তা না। ঠিকই তাই দেখা গেল এখন অ্যামনেস্টি বিবৃতি দিচ্ছে। এই বিবৃতিটা নিঃসন্দেহে সরকারের বিরুদ্ধেই যাচ্ছে। এখানে বলা হচ্ছে, রাজধানীর জিরো পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। বিবৃতিটি গত মঙ্গলবার ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে এক্সে প্রকাশ করা হয়। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা এবং প্রতিপালনের পদক্ষেপ নিতে হবে। তার মানে দেখেন, আজকে কিন্তু ঘুরে যাচ্ছে, মানে যে কথাগুলো আগে যেই ভাষায় বিবৃতিগুলো তারা আওয়ামী লীগ সরকার থাকতে দিত, ঠিক একই কিন্তু ভাষা কিন্তু এখন প্রয়োগ হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর। এটা তো খুবই দুর্ভাগ্যজনক। আমি সেদিনই বলেছি যে যেভাবে ধরে ধরে মারপিট করা হচ্ছে, যেখানে স্বতঃস্ফূর্তভাবে মানে প্রতিবাদ প্রতিরোধের একটা সমাবেশ হচ্ছে, সেখানে অন্যরা সমাবেশও করলো না, বিক্ষোভও করলো না, কিন্তু সন্দেহ করে একে ওকে মারপিট করা হলো। এই উচ্ছৃঙ্খলতাটা কিন্তু টোটাল সেদিন প্রতিবাদ প্রতিরোধের, যেখানে জনসমাগম আছে, মানুষকে সচেতন করবো, সেখানে মারধর করবো কেন? এবং এমন কোন উল্লেখযোগ্য কিন্তু নেতা নেত্রী কেউ আওয়ামী লীগের উপস্থিত হয়নি। সাধারণ কিছু হয়তো লোকজন কর্মী ছিল বঙ্গবন্ধু এবং আশেপাশে, তো থাকবেই। তো মানে অন্য দলের লোক থাকলে তারা এমন কোন স্লোগান দেয়নি, এমন কোন বিক্ষোভ করেনি যে তাদেরকে মারধর করতে হবে। এই বিষয়গুলো যদি চলতে থাকে, এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হবে। বিভিন্ন জায়গায় মব জাস্টিস হচ্ছে এখনো, হয় তারা মারা যাচ্ছে, নাই আহত হচ্ছে। এই বিষয়গুলো যদি সচেতন না হয় সরকার, তাহলে কিন্তু এটা বিপদ আছে সামনে আরো। অবশেষে শেখ হাসিনার বিজয় হলো। শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো। আমরা দেখলাম এই ধরনের একটা লম্বা লেকচার দিলেন গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনির লেকচার থেকে বুঝতে পারলাম, আরো অন্যান্য লেকচার দেখলাম, তো সেখানে বোঝা গেল যে শেখ হাসিনার সফলতা চলে আসছে। কোন দিক দিয়ে? সেই যে একটা ফোন আলাপ ভাইরাল হয় যে ডোনাল্ড ট্রাম্পের ছবি উপরে রাখবা, তারপরে মিছিল করবা, সেখানে হামলা হলে সেটা ছবি তুলবা, সেটা পাঠিয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাই যে 10 তারিখ নূর হোসেন দিবসে ডোনাল্ড ট্রাম্পের ছবি সমেত অনেকেই আসছিল না? কিছু লোক, অনেক না, কিছু লোক আসছিল।
এবং সেই ছবিগুলো ভারতের মিডিয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন। ভারতের মিডিয়ার মাধ্যমে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন এবং কাহিনীটাকে শেখ হাসিনা যেভাবে সাজাইতে বলেছিলেন সেই একইভাবে সাজাইয়া গোছাইয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হয়। এবং ডোনাল্ড ট্রাম্পও ওই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, শেখ হাসিনা এখনো কি বৈধ প্রধানমন্ত্রী, এটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তো তার মানে শেখ হাসিনার পরিকল্পনাটা সাকসেস হয় সাময়িক সময়ের জন্য সাকসেস হয়। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আর হচ্ছে বাংলাদেশে যদি কোনো অ্যাকশনে যায়, বাংলাদেশের যদি কোনো পরিকল্পনা বাংলাদেশ নিয়ে থাকে তাহলে অবশ্যই উনি এটা তদন্ত করবেন, তদন্ত করে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে, কোত্থেকে ঘটেছে, কিভাবে ঘটলো, এগুলো উনি তদন্ত করবেন। তদন্ত করে তারপরই কোন অ্যাকশনে আসবেন। যেহেতু তার ফোন আলাপ, শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয়, সেই ফোন আলাপটা তো অবশ্যই আছে, রেকর্ডে আছে না? তো যখন তিনি এটার কি বলে তদন্ত পাঠাবেন, তখন অবশ্যই এই ফোন আলাপগুলা শো করা হবে এবং শেখ হাসিনার কার্যকলাপগুলা শো করা হবে এবং সব বিষয় বিচার বিশ্লেষণ করেই তার কাছে দেওয়া হবে, সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন। যদি এখন সে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনা তো তার কাছে একটা বার্তা পাঠিয়েছেন, শুভেচ্ছা বার্তা, সেখানে সে উল্লেখ করেছেন সে এখনো প্রধানমন্ত্রী, সেই বিবেচনাও বলতে পারেন। এখন যতদিন যেহেতু সে নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিলেন, সার্বক্ষণিকভাবে সে আমেরিকার খবর টবর নিয়েই সে বিজি ছিলেন, তো সমগ্র বিশ্বে অন্যান্য জায়গায় কোথায় কি ঘটছে না ঘটছে সেই তথ্যটা হয়তো বা লিগ্যাল ভাবে তার কাছে নাই, বা সে নিতে পারে নাই সেই খবরগুলো সঠিকভাবে, কারণ সে তার নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিল। সে ওখানে কিভাবে জয়লাভ করতে পারে সেই ধান্দাই তার সময়টা বেশি কাটে। তো যেহেতু আপাতত তিনি বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার কাছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে গোল প্যাস খাওয়াইয়া তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে, তো ভবিষ্যতে তিনি অবশ্যই এগুলা জানবেন, বুঝবেন এবং কারেকশন করবেন ইনশাআল্লাহ। গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। পাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার ভিভিআইপিদের জন্য নির্ধারিত Z++ ক্যাটাগরির নিরাপত্তা। দিল্লিতে থাকা মেয়ে সাইমা আর যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর, এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট। ভিনদেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি? কড়া গোপনীয়তার মাঝে তাকে আশ্রয় রাখার কারণ কি শুধুই পুরনো বন্ধুত্ব? 5 আগস্টের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যখন পালিয়ে ভারতে যান, দিল্লি কর্তৃপক্ষ মনে করেছিল সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেছেন তারা। পরবর্তীতে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লির কোনো গোপন ঠিকানায়। 1975-এ মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে শহরটির অভিজাত এলাকা পান্ডারা রোডের বেনামি এক সরকারি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় 5.5 বছর এমন গোপনীয়তার মাঝেই বসবাস করেছেন মুজিব কন্যা। সেই সময়ের মতো এবারও অতি গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোটোকল। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি। পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম ভুল করার দায় দিতে চাইছে না মোদী প্রশাসন। সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডোরা। এমন পরিস্থিতিতে দিল্লির লোদি গার্ডেন কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হাসিনার যাওয়ার বিষয়টিকে নিতান্ত গুঞ্জন বলে মনে করেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। 75-এ দিল্লিতে বহুদিন বসবাস করেছেন শেখ হাসিনা। সেই সময় রাজনীতি ও কূটনীতির বাইরেও নিজস্ব মিত্রদের একটি সার্কেল গড়ে তুলেছিলেন তিনি। পুরনো পরিচিত এসব ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। ভারতে কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগও করে দিচ্ছে দিল্লি। হাসিনা যাতে প্রস্তুতি নিতে পারেন মাঠে নামার, তৈরি করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্র। বরাবরই সতর্ক অবস্থানে থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি। ভারতের মাটিতে বসে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধও জানিয়েছে দেশটির প্রশাসন। তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায়তারা করছে মোদী প্রশাসন। নানা কারণে উঠেছে এমন গুঞ্জন। তবে অন্য অনেকের মতো আশাবাদী হতে রাজি নন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী। তিনি মনে করেন হাসিনার বয়স 10 বছর কম হলে দেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব না। হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গত 100 দিনে সামনে এসেছে তার চট করে দেশে ঢুকে যাওয়া সহ বিভিন্ন আলাপ। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়েছেন বহু নেতাকর্মী। দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, বাংলাদেশের রাজনীতির মাঠ এখনো গরম, তাই লুজ বলের মতো সুযোগের অপেক্ষায় আছে নয়াদিল্লি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।